30 তারিখে সকালে মেইন প্রোগ্রাম যেটি 30th নেইকে ফোরাম ফিউচার অফ এশিয়া, সরি 29 তারিখে 30th প্রোগ্রাম, আমি 30 দেখে 30th বলেছি। 29 তারিখে নেকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে স্যার অংশগ্রহণ করবেন এবং এটার প্লেনারি সেশনের সাবজেক্ট হচ্ছে এশিয়াস চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড। স্যার একটি কিনোট স্পিচ প্রদান করবেন। এই প্রোগ্রামে নেইকি ফোরামের মহাসচিব, লাও ও পালাওয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সেশনে তাদের বক্তব্য রাখবেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টার কয়েকটি মিডিয়ার সাথে ইন্টারাকশন আছে। মূলত উনি এই মিডিয়া হাউসগুলোকে ইন্টারভিউ দেবেন। তার মধ্যে আছে নেইকি মিডিয়া, আশাই টিভি, নিপ্পন টিভি। একই কাছাকাছি সময়ে উনি এটা দূতাবাস আয়োজিত একটি ইভেন্ট, যেখানে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের উপরে একটি সেমিনার হবে এবং এই সেমিনারে স্যার বক্তৃতা দেবেন। আর সেটার মূল অবজেক্টিভ হচ্ছে এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই প্রোগ্রামটি, যে আপনারা জানেন যে জাপান আসলে মানে পপুলেশনে ওরা এখন বয়স্ক পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে, ওদের ওয়ার্কিং পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে। ফলে ওখানে ওরা বিভিন্ন জায়গা দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা এই কাজগুলো করার জন্য লোক নেয়, যাতে আমাদের দেশের লোক মানে এই কর্মে যেতে পারে সেটার কিছু পলিসি ডিসিশন নেওয়া এবং কিভাবে এটা করা যেতে পারে সেই বিষয়ে এই সেমিনারটা করা হবে। এটা একটা আপনারা জানেন যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 29 তারিখ বিকেলে স্যার জাইকা প্রেসিডেন্ট স্যারকে কল অন করবেন, তানাকা আকিহিকো। আর আপনারা তো জানেনই যে জাপান স্বাধীনতার সময় থেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একটি দেশ এবং সিঙ্গেল লার্জেস্ট বাইল্যাটারাল ডোনার। ফলে এই জাইকা এবং জেট্রোর সাথে স্যারের এই মিটিং খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের আছেন উনি, হেডলাইন আপনারা দেখেছেন যে আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। তো আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের ফ্রন্ট পেজের হেডলাইনে দেখলাম। সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেট্রোর সাথে স্যারের এই মিটিং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 30 তারিখ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। আর এই বাইল্যাটারাল মিটিং এর আগে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। আর এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেওয়া। কারণ আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও দরকার আছে এই রোহিঙ্গাদেরকে দেশে সঠিকভাবে রাখার জন্য। এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা জাপানের মিডিয়া সংস্থা ইয়োমোরি শিম্বুনকে একটি একান্ত সাক্ষাৎকার প্রদান করবেন। দুপুরে ওই দিনই প্রেসিডেন্ট অফ জেট্রো স্যারের সাথে কল অন করবেন। আর একইভাবে ওখানেও জাপানিজ ইনভেস্টমেন্ট এবং বিজনেস পিপলদের সাথে একটা রাউন্ড টেবল ডিসকাশন আছে কাছাকাছি সময়। ওখানে আমরা জাপানিজ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রায়োরিটি জায়গাগুলোকে জাপানিজ বিজনেসম্যানদের কাছে তুলে ধরবেন মাননীয় প্রধান উপদেষ্টা। শেষে একটা বাংলাদেশ বিজনেস সেমিনার হবে, যেখানে
জাপানিজ বড় ইন্ডাস্ট্রিগুলোর সিইও এবং সোশ্যাল বিজনেস সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ আর বাংলাদেশি আর জাপানি তরুণরা তার সাথে অনারেবল চিফ অ্যাডভাইজারের সাথে মত বিনিময় করবেন। 30 তারিখের বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টাকে জাপানের সাকো ইউনিভার্সিটি একটি অনারারি ডক্টরেট ডিগ্রি সোকা ইউনিভার্সিটি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন এবং ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা একটি বক্তব্য রাখবেন সুধীমণ্ডলীর উদ্দেশ্যে। সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাস টোকিওতে একটি কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং আমরা আশা করছি যে ওখানে উনি জাপানি প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র কবে থেকে দেয়া হবে সেই বিষয়টি হয়তো ঘোষণা করবেন আমরা আশা করছি। তারপরে 31শে মে সকালে উনি ওখান থেকে রওনা দিয়ে বাংলাদেশে সন্ধ্যায় পৌঁছাবেন। এই হচ্ছে ইন নাটশেল। বাট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি আলাদা করে বলতে চাচ্ছি যে এই সফরকালে সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। আপনারা লিস্ট পেয়ে যাবেন এই 7টি। একটা হবে জেবিআইসি জাপানি সাইড থেকে, আর আমাদের ইএমআরডি লোন এগ্রিমেন্ট ফর প্রিপেইড গ্যাস মিটার ইনস্টলেশন, এগুলো ডিটেলটা বলে দেবে কারণ আমি নিজেও জানি না যে কি অর্গানাইজেশন। এনার্জি এন্ড মিনারেল রিসোর্স ডিভিশন, মানে ওইটা তো পুরাটা না বললে আমাদের জন্য যারা যেটা দেখবেন ওনারা কনফিউজ হয়ে যাবেন। তার দ্বিতীয়টা ওনোডা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, আই বিলিভ। ল্যান্ড এগ্রিমেন্ট ইন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, নাক্সিস বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, ল্যান্ড এগ্রিমেন্ট ইন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। তারপরে গ্লাফিত অ্যান্ড মুসাশি সেইমিতু ইন্ডাস্ট্রি বিডা, এটা বিডার সাথে এমওইউ হবে, সাপোর্ট ফর সেটিং আপ এ ফ্যাক্টরি ফর ব্যাটারি অ্যান্ড সাইকেল। আর জাইকার সাথে একটা হবে বিডার এমওইউ ফর সাপোর্ট টু লঞ্চ দ্য ওএসএস সিস্টেম ইন বিডা। বাট এরপরে দুটো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, সেই জন্য এই দুটো একটু আলাদা করে বলছি আমি। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা এবং স্কিল ডেভেলপমেন্ট, এই দুটো বিষয়ের দুটো এমওইউ হবে। বাংলাদেশ দিক থেকে এই এমওইউ দুটো সই করবে বাংলাদেশ বিএমইটি, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, আর জাপানিজ সাইড থেকে দুটি বিজনেস কোম্পানির সাথে এটা হবে স্কিল ডেভেলপমেন্ট এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য দুটো এমইউ সই হবে। এই পাঁচটি আর দুটি 7টি এমইউ এই সফরকালে সম্ভাবনা আছে সই হওয়ার। এই হচ্ছে ইন ব্রিফ আজকের মাননীয় প্রধান উপদেষ্টার জাপানে সরকারি সফরের বিষয়। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে এডিশনালি আমরা একটু স্লো যাই। আমি বলেছি আপনারা রিল্যাক্স করেন, কোনো অসুবিধা নাই, আমরা সব প্রশ্নের উত্তর দেব। তুমি প্রশ্ন লিখবে, একজন করে নেবো আমরা। প্রশ্নটা নেই, তারপরে আমরা একসাথে কয়েকটা প্রশ্ন নিয়ে উত্তর দেবো। প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা আপনাদের এজেন্সি এবং নামটা বলে তারপর প্রশ্নটা করবেন এবং সংক্ষিপ্তভাবে করবেন। ধন্যবাদ। আর আমি একটু আপনাদের সাথে প্রথমবারে পরিচিত হচ্ছি, আমি কাউকে আপনাদের চিনি। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, প্রশ্নের উত্তর আমি দিতেই পারি না। এই জন্য আমি যখন পারবো না দিতে তখন আমার এই দুজন সুযোগ্য সহকারীর সহায়তা নেব, তারাই আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেবেন। উনি যদিও এখন আপনাদের সাথে ইন্টারাক্ট করেন ডিজিপিডি, কিন্তু উনি জাস্ট কিছুদিন আগে টোকিও থেকে এসছেন। আর আমি তো বলেছি যে আজকের ভিজিটের এক্সপার্ট হচ্ছেন আমাদের ডিজি ইস্ট এশিয়ান প্যাসিফিক নূরে আলম। তো আমি আপনাদের প্রশ্ন নিতে এখন রেডি। বলেন। মাননীয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র আপনার আমার নাম মুহসিন, আমি সমকালে কাজ করি।
আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি পদত্যাগ করছেন কিনা, কারণ হচ্ছে গিয়ে যে গত 15 তারিখে যে এফওসিটি ছিল সেটি নিয়ে একটি বিভ্রান্ত তৈরি হয়। তো সেখানে হচ্ছে একবার আমরা এফওসি বাতিল করেছি, আবার এফওসি অন করেছি। তো এই মুহূর্তে জাপান আসলে চিন্তিত যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, পদত্যাগ করলে তাহলে মিটিংটা আসলে কি হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। খুবই কঠিন প্রশ্ন, কিন্তু আমি আমার সহকর্মীদেরও এটা দিতে পারছি না, কারণ ওরা যে বিষয়ে এক্সপার্ট সেই প্রশ্নটা সেই সম্পর্কিত না। প্রথমত হচ্ছে আমরা এখানে উপস্থিতি হয়েছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরের কার্টেন রেইজার হিসাবে। এটার অর্থই হচ্ছে এই যে তারিখ এবং সময় আমরা বলছি, এই তারিখ এবং সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। আর আপনি যে এফওসি নিয়ে বিষয়টি বলেছেন, এফওসি তো আমাদের হয়েও গেছে এবং এফওসিতে আমরা ফ্রেমওয়ার্ক যে আন্ডারস্ট্যান্ডিংগুলো সেগুলো আমরা করে ফেলেছি এবং এফওসিতে যে বিষয়গুলো ডিসকাশন হয়েছে সেগুলোরই একটা মানে লিডারশিপ লেভেলের রিফ্লেকশন হচ্ছে এই ভিজিটের মধ্যে আপনারা পাবেন। সুতরাং আমার মনে হয় যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আসলে অন্য কেউ এটা রিপ্রেজেন্ট করবে কিনা। আমি উত্তর আপনাকে দিয়ে দিয়েছি যে আমরা এখানে এই কার্টেন রেইজারই করছি মাননীয় প্রধান উপদেষ্টার জাপানে সরকারি সফরের বিষয়ে। সুতরাং এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে বলে আমি মনে করি না। এদিকে আছে, দেখেন নাম লিখে আমি নাফিজা তোমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। আমি একটু জানতে চাচ্ছিলাম আমরা যে বাজেট সহায়তা চাচ্ছি $100 সেটা কি সহায়তা চাচ্ছি, অনুদান চাচ্ছি নাকি ঋণ চাচ্ছি, সেইটা একটা প্রশ্ন। আর একটা হলো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার স্পেন সফর ছিল সেটি বাতিল হয়েছে বা তার বদলে আরেকজন যাচ্ছে, সেটি হওয়ার কারণ কি, এবং ফ্রান্সে আর হলো তিনি এই নিয়ে কটি দ্বিপাক্ষিক সফর করলেন প্রধান উপদেষ্টা এই 10 মাসে। এবং একই সাথে আরেকটা অন্য সাবজেক্টের প্রশ্ন করে রাখি, কুশিনের ঘটনা অব্যাহত আছে। আমরা বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্রিফিংয়ে দেখেছি, তারা বলছে যে 2000 তারা দিচ্ছে, 2000-এর একটু বেশি একটা তালিকা দিয়েছে যেটি ভেরিফাই করার জন্য, এবং তার বাইরেও দেখলাম আমরা কুশিন হচ্ছে। তাহলে কি তারা ওই তালিকাভুক্ত যাদের তাদের কুশিন করছে নাকি তালিকার বাইরে কুশিন করছে, এটি কি জানতে চাচ্ছে। প্রথমত হচ্ছে বাজেটারি সাপোর্ট, তাই তো? বাজেটারি সাপোর্টের আমাদের যে এক্সিস্টিং মেকানিজম আছে, আমি যতদূর জানি আমরা জাপান থেকে যত অ্যাসিস্ট্যান্স পাই মোস্টলি গ্র্যান্ট, কিন্তু এখন জাপানে ওরা আস্তে আস্তে গ্র্যান্ট থেকে শিফট করে ডিফারেন্ট ফরম্যাটে যাচ্ছে। তো এইটার ডিটেলসটা আমার কাছে যেহেতু নাই যে এটার ফরম্যাটটা কি হবে, সেই জন্য আমাদের এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে ডিটেলটা ওখানে আমরা জানতে পারবো এবং এ বিষয়ে আরো যেগুলো ডিটেল যেগুলো সেগুলো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আর আপনাদের জন্য ইনফরমেশনের জন্য এই বিষয়টা মূলত আমাদের ইকোনমিক রিলেশনস ডিভিশন থেকে ডিল করা হচ্ছে, সেই জন্য আমাদের কাছে এটার ডিটেল ইনফরমেশন নাই। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। তবে ওই যে বললাম যে এক্সিস্টিং আমাদের যে মেকানিজম আছে জাইকা জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। আমরা যে শব্দটা আপনারা বাজেটারি সাপোর্টই ব্যবহার করেন, এটাকে আমরা বাংলায় বলছি বাজেটারি সাপোর্ট। এটা সফট লোন হবে। আচ্ছা, আমার যে দুই কলিগই বলছেন এটা সফট লোন হবে, ঋণ সহায়তা, লো ইন্টারেস্ট লোন। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা আপনার ছিল যে ফ্রান্সের ভিজিট ক্যান্সেল হয়েছে। আমরা এখানে মাননীয় প্রধান উপদেষ্টার জাপান ভিজিটের কার্টেন রেইজ করছি। যদি ফ্রান্সে ভিজিট হয় ওনার, তাহলে আমরা আর একটা কার্টেন রেইজারের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমার তো মনে পড়ে না আমরা অফিসিয়ালি কখনো কাউকে জানিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা ফ্রান্স ভিজিট করছেন। মানে কোনো ভিজিট হতে গেলে তখনই ওটা ফাইনাল বলতে পারবেন যখন এটা কার্টেন রেইজার হবে। সুতরাং
আমার মনে হয় যে আপনার ওই ফ্রান্স ভিজিটের উত্তরটা দিতে পেরেছে। আর থার্ড যেটা আপনি পুশিং বিষয়ে বলছেন, এটা এই ফোরামের প্রশ্ন না, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এই বিষয়টা সরকার, মানে বিশেষ করে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বর্ডার গার্ড, বিজিবি, এরা ফরেন মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করে করছে। আর আপনি যেটা বললেন যে খুবই স্পেসিফিক কোশ্চেন, ওটা চেক করতেও কিছুটা সময় লাগে, কাদেরকে কোশ্চেন করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা, কারণ এটা তো একটা মাল্টি সেক্টরাল বিষয়। কিন্তু আমার ওখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে, এদিকে বর্ডার গার্ডও, যদিও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে কোঅর্ডিনেশন, আপনি চিন্তা করে দেখেন যে আমাদের লাস্ট পুশ ইনটা হয়েছে সুন্দরবনের ভেতরে। আচ্ছা, তাহলে আমি আপনাদের চেয়ে কম আপডেটেড আর কি, সেই জন্য আমি সরি, কারণ ওটা ওই আপডেটটা আসতো আমার কাছে, আসতো যেটুকু সময় লাগে সেটা থেকেই বুঝতে পারেন যে আপনারা অনেক বেশি আপডেটেড, কারণ আমি এখনো এই 300 রিপোর্ট পাই নাই। সেই জন্য এটা কোঅর্ডিনেট করতেও সময় লাগে, আপনার এই ভেরিফাই করা যে ওই লিস্টের বাইরে না লিস্টের ভেতরে। 300 আপনারা যেটা বলেছেন সেটা আসলে 300 কিনা, ওই যে আমি বললাম আমার কাছে যদি সংখ্যাটা থাকতো যে 300 ওখানে দিয়েছে, তাহলে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলতে পারতাম। তারপরে এই 300কে ওই যে লিস্টের সাথে ম্যাচ করানো, তাদের এই বিষয়টার জন্য সময় লাগে। সুতরাং আমি যদি এখানেই দেখি, দেখেন নাম কমন পড়ে যাবে, এরকম অনেক পাওয়া যাবে। দেখেন তো, আপনারা মিলিয়ে দেখেন তো, নাম কমন পড়ে যাবে। ফলে আপনি তখনই আইডেন্টিফাই করতে পারবেন যদি ওটার কোনো ট্রাভেল ডকুমেন্ট থাকে বা এরকম কিছু থাকে, সেগুলো তাদের কাছে কিছু নাই। শুধু নাম দিয়ে কি আপনি আইডেন্টিফাই করবেন যে মোহাম্মদ কাসিম 2 জন আছে, সুতরাং এই কাসিম ওই কাসিম? নাও হতে পারে। আর কাসিম যে কাসিমই, সেটাই বা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনি কাসিমকে মানে মনসুরকে কাসিম হিসেবে ঢুকিয়ে দিতে পারেন। সেই জন্য আমি আপনাকে যেটা বলেছি, এই যে ভেরিফিকেশনের বিষয়টা আপনি যেভাবে সিম্পলি নাম দিয়ে করতে চান, আমরা সরকারিভাবে শুধু নাম দিয়ে করতে পারি না। যে ওই ব্যক্তি ওই কাসিম কিনা সেটা আমাদেরকে একেবারে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হয়, তার জন্য ব্যাকগ্রাউন্ড চেক পর্যন্ত করার দরকার হয়ে যায়। সেই জন্য আপনার প্রথমত হচ্ছে যে আমরা এই আজকের অনুষ্ঠানে এটার ডিটেলটা বলতে পারছি না আপনাকে। আমরা তো এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছি, আমাদের হাই কমিশনার ডেজিগনেটও শহরে আছেন, আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব সেই বিষয়টা আমরা ওয়ার্কআউট করার জন্য। এবং আমরা বলতে পারি যে আমাদের যারা রেলিভেন্ট এজেন্সিস তারা অলমোস্ট মানে রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছে। ফলে আমরা এটার একটা অ্যামিকেবল সলিউশন পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে। এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। তো আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। স্যার, আমার নাম পরিমল পাপা, আমি রেজিস্ট্রারে কাজ করি। আমার জানা 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে জাপান যেহেতু আমাদের অনেক বড় একটা ডেভেলপমেন্ট পার্টনার এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে তারা অনেক অ্যাসিস্ট্যান্স দেয়, তো আমরা এই ভিজিটে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য কোনো ধরনের সহায়তা চাচ্ছি কিনা, নাকি এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি আছে যে আমরা এই মুহূর্তে কোনো ইনফ্রাস্ট্রাকচারের দিকে যাবো না? এটা একটা। আরেকটা হলো যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে কিছুটা আসছে, জাপান গুরুত্ব দিচ্ছে, আমরাও গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা জানি যে এটা অনেক আগে থেকে আসলে এই প্রক্রিয়াটা চলছে, কিন্তু জাপানে ট্রেনিং বলেন, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বলেন বা ওইখানে রিক্রুটমেন্ট বলেন, খুবই স্লো একটা প্রসেস। আসলে কি ধরনের প্রবলেম আছে এই জায়গাটাতে? কেন আমরা সেখানে যথেষ্ট ম্যান পাওয়ার রিক্রুট করতে পারছি না? খুবই রেলিভেন্ট এবং একেবারে টু দ্য পয়েন্ট এবং টেকনিক্যাল কোশ্চেন। সেই জন্য আমি আপনাকে খুব যে ডিটেল এটার আনসার দিতে পারবো তা না। আপনি যদি আমাদের এমইউ গুলো দেখেন, এখানেও কিছু ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় আছে। স্পেশাল ইকোনমিক জোনগুলো ইটস ইনফ্রাস্ট্রাকচার। আর আমাদের জাপানের সাথে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আর এই ভিজিটে আমাদের প্রধান এমফেসিস হচ্ছে বাজেটারি সাপোর্ট। অ্যান্ড বাজেটারি সাপোর্টে আপনারা জানেন আমাদের 2টো বাজেট থাকে, রেভিনিউ বাজেট এবং
ডেভেলপমেন্ট বাজেট। আমরা সাধারণত সাপোর্টটা বেশি ডেভেলপমেন্ট বাজেটে নেই, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আছে। আমি আপনাদেরকে বলেছি আমার পক্ষে আসলেই একেবারে স্পেসিফিক প্রজেক্ট বলা সম্ভব না, এই জন্য যে এটা ইআরডির বিষয়। সেই জন্য আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই যে সাপোর্ট, আমরা বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। আর ট্রেনিং এর বিষয়ে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের এর আগেও একটা প্রাইভেট কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে। আমরা জাপান যখন অলিম্পিক হোস্ট করে তখনও আমাদের ওদের ওই উইন্টার প্রোগ্রাম একটা ছিল, তার মধ্যে বাংলাদেশ থেকে জাপানে বেশি সংখ্যক না গেলেও বেশ কিছু সংখ্যক লোক কাজ করার জন্য গেছে। তো জাপান আমি শুরুতেই বলেছি, জাপান আমাদের সব ওল্ডেস্ট অ্যান্ড নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার। ফলে যতভাবে আমরা জাপানের কাছ থেকে ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট বা অন্য টেকনোলজি সহ যে সুবিধাগুলো পেতে পারি সবগুলোই আছে। এবং ওদের এই পার্টিকুলারলি হিউম্যান রিসোর্সের স্কিল ডেভেলপমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা এরিয়া যেখানে দুই কান্ট্রি ইকুয়ালি বেনিফিটেড হতে পারবে। ওদের দরকার হচ্ছে স্কিল এবং স্পেসিফিক সেক্টরের স্কিল ম্যান পাওয়ার, আর আমাদের দরকার হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সকে স্কিল করে এই সমস্ত জায়গাতে পাঠিয়ে বেশি রেমিটেন্স আনানো। সুতরাং এটা আসলে এখনো ফোকাস এরিয়া, এবং আমরা এই এরিয়াতে কন্টিনিউয়াসলি কাজ করছি। কিন্তু এইটা একটা স্পেশাল হবে যে আমরা দুটো অর্গানাইজেশনের সাথে এমইউ সই করছি, যে দুটোতে একটাতে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল, আর আরেকটাতে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেশাল স্কিলস যেগুলো দরকার। আমি একটা এরিয়া বলতেই পারি যে জাপানে প্রচুর কেয়ার গিভারের ডিমান্ড আছে। তো এই কেয়ার গিভারের ডিমান্ডের জন্য যে ধরনের স্কিল বা ট্রেনিং দরকার সেইগুলো করা যায় কিনা সেই রিলেটেড আর একটা এমইউ হবে। এবং আপনি দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বেশ কিছু ইভেন্টস আছে যেগুলোতে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টটাকে ফোকাস করা হয়েছে। মাননীয় পররাষ্ট্র সচিব আপনার বাম দিকে, আমি অপু যে টিভিতে কাজ করি, আমার ছোট্ট দুটো প্রশ্ন হচ্ছে এই $1 বিলিয়ন এটা নিয়ে কি সামগ্রিক কোনো সই হবে বা কোনো ঘোষণা আসবে কিনা, নাকি এটা বিভিন্ন ক্ষেত্রে যে এবং বিভিন্ন কথা বললেন এর মধ্যে পড়বে, এটা একটা প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আপনারা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, তার সাধারণ সম্পাদকের একটা ইন্টারভিউ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে গতকাল। ভারতকে আপনারা এর আগে শেখ হাসিনার বিষয়ে বারবার সতর্ক করেছিলেন, তার বক্তব্য বা ওখান থেকে যেন তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান না করেন, এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমটা আমি বলতে পারবো, সেকেন্ডটা স্যার আপনি বলো। ওই যে এইটা প্রথম প্রশ্নটা আমার কলিগ নূরে আলম বলবেন, আর পরের অংশটুকু আমি বলবো আপনাকে। এটা থেকে নিচে বাটনটা আছে। জি, আসসালামু আলাইকুম। আমি নূরে আলম, ডাইরেক্টর জেনারেল এশিয়ান প্যাসিফিক। প্রথম প্রশ্ন যেটা বাজেট সাপোর্টে আমরা $1 বিলিয়ন আমরা চেয়েছি, কিন্তু ওনারা কতটুকু দিবে এটা এর মধ্যে ঠিক হয়ে গেছে, বাট এই মুহূর্তে ডিসকাস করা যাচ্ছে না। এটা জাপানিজদের আপত্তি আছে। ওদের হলো যে মিটিং এর পরে যখন ফাইনাল ঘোষণা হবে তখন আমরা ডিক্লেয়ার করব। জি, এক্সচেঞ্জ নোটস সাইন হবে, অলরেডি প্রিপারেশন অলরেডি হয়ে গেছে আমাদের। ওই বাজেট সাপোর্ট রিলেটেড এক্সচেঞ্জ নোটস সাইন হবে। এর পাশাপাশি কিছু লোন এগ্রিমেন্ট, গ্র্যান্ট এগ্রিমেন্ট লাইক স্কলারশিপ, এগুলোর জন্য সাইন হবে কিছু, কিন্তু অ্যামাউন্টগুলো ডিটেইলটা বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। জি রাজি হয়েছেন। জি, বাট $1 বিলিয়ন চেয়েছি, কিন্তু এর মধ্যে একটা অ্যামাউন্ট হবে, বাট এটা বলা যাচ্ছে না। দ্বিতীয় অংশ, আমাদের প্রতিবেশী দেশে যারাই যারা আমাদের বিরুদ্ধচারণ করছে বা যারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু বলছে, তাদের বিষয়ে আমাদের অবশ্যই আমরা ভারতীয়দের কাছে জেনারেলি বলছি যে আমাদের তো একটা গুড নেইবারলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না। আমাদের এই প্রচেষ্টাটা
সবসময়ই আছে। ফলে এটাকে কোনো একটা মানে আলাদা করে কোনো একটা কেস আমরা ওইভাবে ওদেরকে বলি না, আমরা ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের এই প্রচেষ্টা সবসময় আছে। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। মাননীয় সচিব, আমার নাম তানজিম, আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করি। আমার ছোট ছোট দুটো করি, একটা হচ্ছে যে সফট লোনের কথা যেটা বলা হচ্ছে যেটা কি আন্ডার ওডিএ কিনা, মানে এটা যদি ওরা যেটা করবে সেটা ডিসবার্স কবে হবে, এটা কি ওডিএর বাইরে কিছু কিনা, ডিসবার্স ইমিডিয়েট হবে কিনা, একটা কোশ্চেন হয়। আর সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে এখানে আমাদের বিপি নিয়ে কাজ করছে জাপান অনেকদিন আগে, 2 বছর আগে যখন জাপানিজ প্রাইম মিনিস্টার দিল্লি ভিজিট করে ফুমিও, উনি একটা বে অফ বেঙ্গল আর নর্থ ইস্টার্ন ইন্ডিয়ান একটা ডেভেলপমেন্ট এটা আউটলুকের মতো একটা দিয়েছিল, কম্প্রাইজিং বাংলাদেশ, and so far we know বাংলাদেশ is doing that. আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের যে এখন ভিজিটটা হচ্ছে, আমরা কি ওই স্ট্যান্ডে আছি কিনা ইন্ডিয়ার নর্থ ইস্টার্নের সাথে জাপানিজ সাপোর্টে যে ভ্যালু চেইনটা হওয়ার কথা ছিল সেটাতে আমরা স্টিক করি কিনা, এক্সটেন্ডেড অফ পিপি, আর জাপানিজ যেটা এফওপি আছে যেটা পিএনওপি ইন্ডো প্যাসিফিক, ওটার সাথে আমাদের প্রিভিয়াস রিজিম অ্যালাইন করেছিল, আমাদের ফরেন পলিসিতে আমরা এখনো অ্যালাইন করি। থ্যাংক ইউ। প্রথমত আমি আমার ব্রিফিং এ শুরুতেই বলেছি যে আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজম গুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে, কোনো আলাদা কোনো মেকানিজম করা দরকার নাই। ও আমার 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 কালিগ বলেছেন যে এক্সচেঞ্জ অফ নোট হবে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। আর আমরা তো এখন সিক করেছি, মানে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট সই হবে এবং ওখানে ডিসিশন হবে যে কত অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্ট গুলো কিভাবে ডিস্ট্রিবিউট। আমি তো আগে থেকে বলার কোনো সুযোগই নাই আমার, কারণ ওটা তো সিদ্ধান্তই হয় নাই যে এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। মানে এটা চান্সের বিষয়ই না, এটা যখন এগ্রিড হবে দুই পার্টি তখন একটা যে এক্সচেঞ্জ নোটটা হবে ওটাতে বলা থাকবে যে এই অ্যামাউন্ট এই সময় এইভাবে ডিসবার্স হবে। এটা তো আমরা কেবল চেয়েছি, এগ্রিমেন্টটা হবে, তারপরে আমরা বলতে পারবো যে এই লোনটা, এবং সেটা হতে আপনাকে অলমোস্ট ওই সময় পর্যন্ত কত অপেক্ষা করতে হতে পারে। আমি মনে হয় একটু মানে লেফট লিনিয়ান পলিটিশিয়ান, তার তো হওয়া ঠিক হবে না। আমাদের রাইটেও তো সমান সংখ্যক মানুষ আছে। সেকেন্ড প্রশ্নটা আবার আপনি যেটা বলেছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে এবারের ফোকাস মোস্টলি বিজনেস, বাইল্যাটারাল রিলেশনশিপ, এবং জাপানকে আমরা আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার হিসেবেই মনে করি। এবং আমাদের যখন আলোচনা হয় তখন আমরা সমস্ত কিছুই আলোচনা করি। আর আপনি যদি দেখেন যে আমাদের আলোচনার মানে বাইল্যাটারাল মিটিং এর একটা মূল বিষয় হচ্ছে যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়। তো কৌশলগত যত দ্বিপাক্ষিক বিষয় আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, না, সেই জন্য আমি একটু পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছিলাম, লেফট লিনিং হয়ে পড়েছিলাম। আমি এখন সেন্টার থেকে এখন রাইটের দিকে যাই। হ্যাঁ, অবশ্যই মাইক্রোফোন প্লিজ। আমি শুনতে পাচ্ছি। টিবিসি, ডিবিসি, ওই যে ওনারা শুনতে পাচ্ছেন না। আর আমি লেফট রাইটের এখানে আন্দোলন চাই না, আমি সেন্টারের মানুষ। মাননীয় সচিব, আমার সহকর্মীর একটা প্রশ্ন ছিল, আপনি বোধহয় কোনো কারণে মিস করে গেছেন। দ্বিপক্ষীয় সফর কততম দ্বিপক্ষীয় সফর মাননীয় উপদেষ্টার, এটি একটি। 2 নম্বর হচ্ছে ডিফেন্স নিয়ে বা নিরাপত্তা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হবে কিনা এই সফরে, এইটা। এবং 3 নম্বর আমি আবারও একটু বলতে চাই, ভারত এইভাবে পুশিং করছে, আপনারা বলছেন যে যাতায়াত করতে সময় লাগছে, এটি 2 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টাও আমাদের বলেছেন, 2-3 দিন আগে।
সময় আসলে এতখানি সময় লাগছে কিনা এবং লাগে কিনা, এবং এর মধ্যে এই পুশিং চলতেই থাকবে, আমরা কি কোনো এটার প্রতিবাদ করবো না বা করবো কিনা সেই দিকটা যদি কিছু বলেন। কারণ পুশিং তো থামছে না, যাতায়াত করতে সময় লাগছে, এদিকে প্রতিদিনই লোক তারা পাঠাচ্ছে। প্রথমত হচ্ছে যে আমি আসলে আজকে পড়ে আসি নাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কতগুলো ভিজিট বা এটার ওনার কততম ভিজিট। আমার মনে হয় যে আমরা 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 না আমরা আমরা এই ফোরামে এটা বলতেও চাচ্ছি না, কারণ এই ফোরামের জন্য এটা রেলিভেন্ট কোশ্চেন না। আপনারা ভালো করেই জানেন, আপনাদের কাছে আরো ভালো রেকর্ডস আছে উনি কতগুলো ভিজিট করেছেন। এটা আমাদেরকে হ্যাঁ না না না, আমি ইরেলেভেন্ট বলি নাই, আমি বলছি আমার উত্তর জানা নাই। আমি শুরুতেই বলে নিয়েছি আমি ছাত্র হিসেবে খুবই খারাপ, বেশি প্রশ্নের উত্তর আমার জানা নাই। আর একটু আমি আসলে প্রস্তুতিরও সময় কম পেয়েছি, 2 দিনে আর কতটুকুই প্রস্তুতি নেওয়া যায়। সুতরাং আমাকে একটু আপনারা যদি মানে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন তাহলে আমি একটু স্বস্তি বোধ করব। আর তারপরে আপনার প্রশ্ন ছিল আমরা পুশিং নিয়ে, আমরা বলেছি যে ভেরিফিকেশনের প্রসেসটা লেন্দি, কিন্তু আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। সুতরাং আমাদের জন্য ভেরিফিকেশন প্রসেসটা লেন্দি। এটার অর্থ কিন্তু এই না যে আমরা ওদের সাথে এনগেজমেন্টে নাই বা ওদের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি না। একটা প্রশ্ন আপনি যেটা করেছেন যে আমরা প্রতিবাদ করছি কিনা, আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। তো আমরা প্রতিবাদ নিয়মিতই করছি, কিন্তু একটা বিষয় যে আপনারা জানেন যে সব প্রতিবাদ থেকে আপনি ঘেরাও না করা পর্যন্ত তো আর আসলে উত্তর পাওয়া মানে রেজাল্ট পাওয়া সম্ভব না। সুতরাং আমরা প্রতিবাদ করছি, নিয়মিতই প্রতিবাদ করছি। সুতরাং আপনি এটা বলতে পারেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে, আমাদের যারা বর্ডারেও আছে, তারাও তাদের লেভেলে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছে। আর জাপানের বিষয়ে আমি বলি আপনাদেরকে, আসলে জাপান এমনিতে পৃথিবীর কারো সাথেই একমাত্র মানে তাদের যে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট আছে সেটার বাইরে কারো সাথেই ডিফেন্স কোঅপারেশনে যায় না। ডিফেন্স বিষয়টা জাপানের জন্য অত প্রায়োরিটি না। সেই জন্য এই বিষয়টা আপনারা আমাদের ব্রিফিংয়ে দেখেছেন, দ্বিপাক্ষিক আলোচনায় এই বিষয়টি ওইভাবে প্রাধান্য পাবে না। মাননীয় সচিব, আমি এদিকে আমার আপনার ব্রিফিং শুনে মনে হচ্ছে যে এটা মোর ইকোনমিক ইন নেচার। ভিজিটের উদ্দেশ্যটা হচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, এই ধরনের কিছু একটা। আমার স্পেসিফিক কোয়েশ্চেন যে ম্যান পাওয়ার নিয়ে, আপনারা তো বললেন যে ম্যান পাওয়ার নিয়ে দুটো এমওইউ হওয়ার আছে। এক্সিস্টিং যে সিস্টেমটা রয়েছে সেইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে ফর এক্সাম্পল প্রতি বছর আমাদের কতজন লোক ওখানে যায়, তারা ওখানে কি ধরনের কাজ করে, কতদিন থাকে এই লোকগুলো, বা তারা কি পরিমাণ রেমিটেন্স করে, এই সম্পর্কে তো কোনো কি তথ্য দেওয়া যায় যে হয়তো বা ডিজি বা ডিজি স্টেশন কাছে হয়তো বা তাদের কাছে নলেজ থাকতে পারে, যেহেতু একজন টোকিও ফেরত, যে আসলে ওইখানকার এখন রিয়েল সিনারিও দেখে অ্যাজ ফার অ্যাজ ম্যান পাওয়ার ইজ কনসার্নড। আমার মনে হয় ডিজিপিডি সম্প্রতি টোকিও থেকে ফেরত এসেছেন, উনি ভালো বলতে পারবেন। ধন্যবাদ পররাষ্ট্র সচিব মহোদয়কে। আপনার প্রশ্নের হয়তো একেবারে আপডেটেড উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, বা যেটা আমি বলতে পারি যে এখন বাংলাদেশি যে সংখ্যা জাপানে ডিসেম্বর 2024 এটা প্রায় 35,000, এবং এই সংখ্যাটা কিন্তু পোস্ট কোভিড পিরিয়ডে অনেক বেড়েছে। তার মধ্যে আগে আপনার 17,000 বা 18,000-এর মতন একটা সংখ্যা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের দূতাবাস এবং এখানে আমাদের যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে তাদের সহযোগিতায় আমরা
তাদেরকে ভাষাগত এবং আপনার কারিগরি শিক্ষার বিষয়গুলো ইনশিওর করার কারণে সেই সংখ্যাটা এখন বেড়ে গেছে। তাদের আরেকটা জিনিস যেটা আমাদের এখন বাড়ছে সেটা হচ্ছে ভাষা শিক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ ভিসাতে এখন একটা বড় সংখ্যায় জাপানে যাওয়া শুরু করেছে এবং আমাদের আশা আছে যে এই যে এমওইউগুলো আমাদের শুরু হবে, যেখানে একটা বড় বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে তাদের যে ভাষাগুলো দক্ষতা সেটা যাতে জাপানিজদের মাধ্যমে আমরা এখানে তাদেরকে ইম্পার্ট করতে পারি। তো এই এমওইউগুলোর মাধ্যমে যেটা হবে যে জাপানিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে তাদের ভাষাগত প্রশিক্ষণ দিয়ে স্কিল ডেভেলপ করবে, যেগুলো তাদের স্পেসিফিক সেক্টরে আমাদের বর্ষসূচি মহোদয় বলছেন কেয়ার বিভাগ, তারা আরো কিছু সেক্টর আমাদের জন্য ওপেন করছে, আপনার হোটেল ম্যানেজমেন্ট, তারপরে ড্রাইভিং, 16 সেক্টর তারা আমাদের জন্য ওপেন করবে। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে এই 50,000-এর যে সংখ্যাটা আমরা বললাম, এই সংখ্যাটা অচিরেই আমরা চাচ্ছি যে 50,000-এর মতন হয়তো পৌঁছে যাবে, যদি আমরা এই প্রপারলি তাদেরকে ল্যাঙ্গুয়েজ এবং স্কিল ডেভেলপমেন্ট করে তাদের যে সেক্টরগুলো তাদের লোক দরকার সেখানে আমরা তাদেরকে লোক সরবরাহ করতে পারি। তো না, এরকম কোনো স্পেসিফিক কোটা নাই, ইটস ওপেন ক্যাটাগরি। তারা আমাদেরকে শুধুমাত্র ক্যাটাগরিগুলো আমাদেরকে দেয় যে এখন পর্যন্ত যদি 5টা বা 6টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমাদের বাংলাদেশের জন্য ওপেন আছে এবং সেখানে কোনো কোটা নেই। ধন্যবাদ। আমরা একটু বাম দিকে যাই, আমরা না হলে আবারও পক্ষপাতিত্ব হয়ে যাবে। আমরা একটু বাম দিকে শুনি। জি, একটু মাইকে বলতে হবে। হ্যাঁ, 2টা মাইক হলে ভালো হবে। প্রধান উপদেষ্টা থেকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছে, সেই সময়ও যেটা বলেছিল যে সরকার প্রধানমন্ত্রী বা মোদী সরকার প্রধানমন্ত্রী যেখানে আশ্রয় নিয়েছে তিনি যেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে কোনো কিছু না বলে। সেই সময় বলা হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে দেখেছি যে তার রেসপন্স ভারত দিয়েছিল যে যেটা হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ওপেন, ভারত এই মাধ্যম বন্ধ করতে পারে না, এরকম আমরা একটা সংবাদ দেখেছিলাম। তো আপনি বলছেন যে আমরা সবসময় যে প্রশ্রয় না দেবার আহ্বান জানাচ্ছি, এক্ষেত্রে ভারতের আসলে রেসপন্স কেমন? আমরা ভারতের রেসপন্সটা একটু জানতে চাই। আরেকটা জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আদালতে হাজির করার জন্য একটা নোটিশ জারি করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিবে কিনা জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আসলে আবারও বলছি, আমি আপনার কথা প্রসঙ্গেই বলছি যে আমরা সব বিষয়েই আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে তাদেরকে আমরা ওভারঅল যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। এর মধ্যে সেটা যদি সোশ্যাল মিডিয়ার প্রচারণা হয়, মেইন স্ট্রিম মিডিয়ার প্রচারণা হয়, তাহলে তারা যেটাকে মানে করতে পারে সেটা করবে, যেটা করতে পারে না সেটা করবে না, বা করার তো বিষয়টা থাকতেই হবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে কোর্টের যে নির্দেশনা আছে, আমরা কোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা কোর্টের নির্দেশনা যেমন বাংলাদেশে আমরা সাথে সাথে এক্সিকিউট করতে পারি, কিন্তু এটা যখন বাংলাদেশের বাইরের কোনো দেশে হয় তখন তো এই কোর্টের নির্দেশনাটা ওখানে অ্যাপ্লিকেবল না। আর এই কোর্টের নির্দেশনাটা সার্ভ করার একটা মানে ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস আছে। আমরা সেই ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস ফলো করেই এই কোর্টের ভার্ডিক্টটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কারণ বাংলাদেশের টেরিটরির বাইরে আমরা বাংলাদেশের কোনো আইন অ্যাজ ইট ইজ কোর্ট যেভাবে করতে চাইবে সেভাবে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যার বিরুদ্ধে এই নির্দেশনা আছে সেইটা সে বা সেই সংগঠন বাংলাদেশের ভেতরে যদি না থাকে। সুতরাং আমরা যে ইউনিভার্সাল নর্মস এবং প্র্যাকটিস আছে, কোনো কোর্টের সামন বা কোনো কোর্টের ডাইরেক্টিভস অন্য দেশে পাঠানো এবং সেই দেশকে রিকোয়েস্ট করা যে ওই সামনটা ইমপ্লিমেন্ট করে, আমরা সেই ফরম্যাট ফলো করেই
এই এই কোর্টের ভার্ডিক্ট যেটা হয়েছে আমরা সেটা এক্সিকিউট করছি আর কি। আমি আপনার কথা শুনতে পারি কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়? দেখেন, আমাদের বাইলেটারাল রিলেশনশিপ খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে সন্তুষ্টির বিষয় না, আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং ইস্যু যদি রিজলভ হয় তাহলে আমাদের সন্তুষ্টি থাকে। তো আপনাদের সাথে আলোচনা আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের ইস্যু যদি রিজলভ হতো তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে এত প্রশ্ন করতেন না, এটা তো রিজলভ ইস্যু হয়ে যেত। ওনারটা শুনে এদিকে আসি। জাপানের সাথে বাংলাদেশের একটা প্রতিরক্ষা সমঝোতা সমঝোতা তো সেটার আওতায় আসলে বাংলাদেশের কাছে জাপান সমরাস্ত্র বিক্রির একটা প্রস্তাব দিয়েছিল, এসএসসিতে এরকম আমরা জেনেছিলাম। তো সেটা আসলে বৈঠক আছে, সেখানে আসলে এই প্রযুক্তি বা এই সমরাস্ত্র বিষয়ে কোনো আলোচনা হবে কিনা বা কোনো চুক্তি হবে কিনা বা এটা নিয়ে আসলে বাংলাদেশ ভাববে। প্রথমত হচ্ছে আমি আপনার প্রশ্ন শুনে ঠিক বুঝতে পারিনি আপনি কোন ডিফেন্স কোঅপারেশনের কথা বলছেন, কারণ আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি যে জাপানের কনস্টিটিউশন কোনো ধরনের সামরিক বিষয়ে কোনো কিছু করার সমর্থন দেয় না। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের একটা ব্যবস্থা এবং এটা খুব যে বেশি পরিবর্তন হয়েছে তাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে আপনি যে আলোচনার বিষয়টা বলেছেন, ডিফেন্স কোঅপারেশন জাপানের সাথে আমাদের সবচেয়ে মানে শেষের দিকের একটা বিষয়। সুতরাং এই 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 সফরে আমরা তো ওভারঅল যত কিছুই আমাদের প্লেটে থাকবে সবকিছু নিয়ে আলোচনা হবে। আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে এন্টায়ার গ্যামাট অফ বাইল্যাটারাল রিলেশনশিপ। শুধু আমি এইটুকু বলতে চাই যে আমাদের জাপানের সাথে বাইল্যাটারাল রিলেশনশিপে ডিফেন্স বিষয়টি প্রায়োরিটি বিষয় না বা প্রমিনেন্ট বিষয় না। বাংলাদেশ এয়ারলাইন্সে সেটি বন্ধ করা হয়েছে, সেই বিষয়ে কোনো আলোচনা হবে কিনা অথবা জাপানের পক্ষ থেকেও সরাসরি ফ্লাইট চলার ব্যাপারে কোনো আলোচনা এখানে আসবে কিনা? ধন্যবাদ। এটা খুবই স্পেসিফিক প্রশ্ন এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে কেন বিমান বন্ধ করা হয়েছে, কেন আবার নতুন করে চালু করা হবে না, সেটা আমাদের মধ্যেই আলোচনা হচ্ছে। কারণ এটা বিমান বাংলাদেশের সিদ্ধান্ত ছিল মানে নারিতা ফ্লাইট বন্ধ করার, এবং তার কারণও আমরা জেনেছি, কারণ হচ্ছে শর্টেজ অফ এয়ারক্রাফট। তো যেহেতু একটা মানে রাষ্ট্র মানে হেড অফ গভর্নমেন্ট পর্যায়ের ভিজিট হচ্ছে, আমরা তো চাইবই যে সেটা রেজাল্ট হিসেবে, ট্যানজিবল রেজাল্ট হিসেবে একটা রেজাল্ট আসুক যে আমরা যদি আবার বিমানের ঢাকা নারিতা ফ্লাইট ওপেন করতে পারি। আর জাপানিজ এয়ারলাইন্স বাংলাদেশে আসবে কিনা, বেশিরভাগ এয়ারলাইন্স এই বিষয়গুলো ডিসাইড করে কমার্শিয়ালি ভায়াবল হলে, ইকোনমিক্যালি ভায়াবল হলে। জাপানে সম্ভবত এর আগেও আমাদের এই ইনিশিয়েটিভ ছিল যে জাপান থেকে জাপানিজ এয়ারলাইন্স ফ্লাই করবে কিনা। আমাদের তো দুই দেশে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আছে এবং তার আন্ডারে ফ্লাইং রাইটস দেয়া আছে, ফলে তারা যদি এটাকে প্রফিটেবল মনে করে, ভায়াবল মনে করে, তাহলে তারা চালু করবে। আমরা হয়তো এই বিষয়ে এখানে আলোচনা হবে না। তবে আপনি যেটা প্রশ্নটা করেছেন, প্রথম প্রশ্ন যে বিমানের ফ্লাইট বন্ধ হয়েছে কেন, তার কারণ হচ্ছে এটা এয়ারক্রাফটসের শর্টেজ। আর যেহেতু একটা ভিভিআইপি ভিজিট হচ্ছে, আমার ধারণা যে এরপরে আবার হয়তো এই ফ্লাইটটা রিজিউম হতে পারে। এর আগে আরো দুজন হাত তুলেছে, আমি একটু ওই দিকটা হয়ে আসি, না হলে ওনারা খুব সংক্ষুব্ধ হবেন। আমি আপনার আগে আমার মনে হয় আরেকজন এখানে হাত তুলেছিলেন, শাহরিয়ার, উনি কি আছেন? হয়ে গেছে, ওকে, ঠিক আছে, আপনি বলেন। ওই যে একজন আছে। আর মাইক্রোফোনটা পাস অন করে দিতে পারলে ভালো হয়, কারণ আমাদের মাইক্রোফোনের শর্টেজ আছে। ইনশাআল্লাহ নেক্সট মিটিং এ আপনারা এনাফ মাইক্রোফোনস পাবেন।
আমি মুস্তাফিজ, আমি জিমেলে কাজ করি। জাস্ট আগের প্রশ্নের একটা পার্ট যে অলরেডি তো ঢাকা রিকোয়েস্ট করেছে এক্সট্রাডিশনের জন্য ডিপোজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে, তো এটির কোনো অগ্রগতি আছে কিনা? আর ইন্ডিয়ার যে লিস্টটা দিয়েছে বাংলাদেশে, যে অবৈধভাবে বাংলাদেশিরা ইন্ডিয়াতে বসবাস করছে, সেই লিস্টের বিষয়ে ঢাকার জবাব থাকে। থ্যাংক ইউ। প্রথম যে কোনো এক্সট্রাডিশন হতে হলে এক্সট্রাডিশন ট্রিটি থাকতে হয়, এটা একটা। আর যদি কোনো কারণে এক্সট্রাডিশন ট্রিটি না থাকে তাহলে ওটা একটা মানে ইন্টারিম ম্যানেজমেন্টে এটা করা সম্ভব হয়। তবে সাধারণত এক্সট্রাডিশনের জন্য বাইল্যাটারাল একটা এক্সট্রাডিশন ট্রিটি লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ট্রিটি যখন মানে ট্রিটি সই করার জন্য দুই পক্ষকে এগ্রিমেন্টে আসতে হয়। তো যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ এগ্রিমেন্টে না আসবে, হ্যাঁ ওই তো সেই জন্য বলছি। তারপরে মানে দুটো জিনিস, ট্রিটির পরে হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রাডিশনটা হতে পারবে না। তো আমরা ওই এগ্রিমেন্টেই রিচ করার চেষ্টা করছি। আমি বলেছি যে আমাদের সব লেভেলে এনগেজমেন্ট আছে যাতে আমরা এই জিনিসগুলো করতে পারি। ইন্ডিয়ার লিস্টের বিষয়ে আমরা এখনো এই লিস্ট ভেরিফিকেশন করছি। আমি বলেছি যে এটা আসলে খুবই মানে কাম্বারসাম একটি প্রসেস, এবং যারা এসছে তাদের নিজেদেরও যে ইনফরমেশন খুব ভালো শেয়ার করতে পারছে বা তাদের সাথে ব্যাকগ্রাউন্ড পেপার যদি না থাকে তাহলে সেই ব্যক্তিগুলোকে বাংলাদেশের ন্যাশনালিটি আইডেন্টিফাই করা অত্যন্ত কঠিন। তো আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি ন্যাশনালিটি কাউকে আইডেন্টিফাই করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাকি যারা আছে তাদেরকে আমরা কোনোভাবেই বাংলাদেশে গ্রহণ করব না। এখন তাদেরকে আমাদেরকে টেম্পোরারি শেল্টার দিয়ে রাখতেই হবে।